আমরা পড়ছি দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা। এর আগের ক্লাসে আমরা পড়েছি যে তোমার জ্বালানি কী, জীবাশ্ম জ্বালানি কী এবং জ্বালানির তাপন মূল্য কাকে বলে, তাপন মূল্যের উপর ভিত্তি করে জ্বালানির শ্রেণীবিন্যাস করেছি এবং কোন জ্বালানি ভালো হবে, আদর্শ জ্বালানি কী, এগুলো সমস্ত আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি কেন আমাদের সংরক্ষণ করতে হবে এটাও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আগে ক্লাসের কিছু কিছু জিনিস জাস্ট আমি একবার রিপিট করব, দিয়ে আজকের আমাদের যেটা টপিক অচিরাচরিত শক্তি সেটা পড়ব। আগের ক্লাস তোমরা যারা করোনি তারা অবশ্যই এর আগের ক্লাসটা করে এসো, ঠিক আছে? দিলে এইটা বুঝতে সুবিধা হবে। তার মাঝখানে যারা কন্টিনিউ আমার ক্লাসটা করছো তাদের জন্য আগের ক্লাসের ছোট ছোট কিছু জিনিস আমরা রিকল করে নেব। আমরা আগের ক্লাসে পড়েছিলাম জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কাকে বলেছিলাম না, জীবাশ্ম জ্বালানি বলেছিলাম যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যখন উদ্ভিদ এবং প্রাণীদের দেহ মাটির তলায় যায় এবং বছরের পর বছর সেটা কি হচ্ছে ভূস্তরের চাপে এবং তাপে এবং ব্যাকটেরিয়ার দ্বারা পচনের ফলে কি হচ্ছে না সেই প্রাণীদেহ বা উদ্ভিদ দেহগুলো গলে কিসে পরিণত হচ্ছে, হয় তরলে পরিণত হচ্ছে, নইলে কঠিনে পরিণত হচ্ছে, কঠিন কয়লাতে পরিণত হচ্ছে। তাহলে এই সমস্ত জ্বালানিগুলোকে আমরা কি বলেছিলাম, জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ মাটির নিচ থেকে জীব অশ্ব, তারপর মাটির নিচ থেকে যেগুলো আমরা উত্তোলন করছিলাম সেই সমস্ত জ্বালানিকেই আমাদের বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। যদিও বাস্তব ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা যে শক্তির উপর নির্ভরশীল সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানির উদাহরণ কি হবে না, কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি, ঠিক আছে? পেট্রোলিয়ামের মধ্যে আর এখানে আরেকটা হবে সিএনজি, মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এইগুলো আমাদের চিরাচরিত তোমার শক্তির উৎস, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকে প্রশ্নও হয় যে কোনটা অচিরাচরিত শক্তির উৎস, কোনটা চিরাচরিত শক্তির উৎস, কোন শক্তি ব্যবহার করলে পরিবেশ দূষণ হবে, কিভাবে দূষণ হবে না। এই সমস্ত জীবাশ্ম জ্বালানি যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো কিন্তু খুব একটা সহজলভ্য নয়। সহজলভ্য নয় ইন দিস সেন্স, মানে জ্বালানির তো একটাই উৎস এগুলো, তাহলে মাটির নিচ থেকে আরোহণ করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু এগুলো কি করে না পরিবেশ দূষণ ঘটাতে সাহায্য করে। কারণ প্রত্যেকটাই কি দ্বারা গঠিত, কার্বন দ্বারা গঠিত। কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যেটা প্রধান গ্রিন হাউস গ্যাস এবং পরিবেশ দূষণের জন্য কি দায়ী, মূল দায়ী। তাহলে এটা জীবাশ্ম জ্বালানি। এবং জীবাশ্ম জ্বালানিকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, কঠিন কয়লা, গ্যাসীয় সিএনজি এবং তরল পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়ামকে আংশিক পাতনের সাহায্যে আমরা কি বের করছিলাম, কেরোসিন, ডিজেল, পেট্রোল ইত্যাদি আমরা কি করছিলাম, আংশিক পাতনের সাহায্যে আমরা এগুলোকে বের করছিলাম। এরপরে জীবাশ্ম জ্বালানির পরে পড়েছিলাম আমরা জ্বালানির তাপন মূল্য কাকে বলে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি আগের দিনে বলেছিলাম, কারণ তাপন মূল্য থেকে প্রশ্ন হয় মাধ্যমিকে। তাপন মূল্য কাকে বলে না, 1 কেজি ভরের কোনো কঠিন জ্বালানিকে দহন করতে হবে বা 1 আয়তন কি করতে হবে, কোনো তরল বা গ্যাসীয় জ্বালানিকে দহন করলে যে পরিমাণ তাপের সৃষ্টি হবে তাকেই আমরা বলবো তাপন মূল্য। এর একক আমরা কি পড়েছিলাম না, সিজিএস পদ্ধতিতে এর একক পড়েছিলাম ক্যালোরি প্রতি গ্রাম, আর এসআই পদ্ধতিতে এর একক পড়েছিলাম জুল প্রতি কেজি। কিন্তু আমরা যেটা ব্যবহারিক একক ব্যবহার করি সেটা কিলো জুল প্রতি কেজি, এই এককটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? এরপরে এই জ্বালানি তোমার তাপন মূল্যের উপর ভিত্তি করে আমরা কি করেছিলাম, কয়লাকে ভাগ করেছিলাম, পেট্রোলিয়ামকে ভাগ করেছিলাম, সিএনজিকে ভাগ করেছিলাম, এবং আমরা পেয়েছিলাম সব থেকে ভালো জ্বালানি কোনটা, সব থেকে ভালো জ্বালানি আমরা পেয়েছিলাম তোমার তরলের মধ্যে পেট্রোল সব থেকে ভালো জ্বালানি, এবং গ্যাসের মধ্যে সিএনজি সব থেকে ভালো জ্বালানি। সিএনজির পুরো নাম কী ছিল, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর কম্পোজিশনটা তোমার ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল। কি ছিল এতে তোমার 80 থেকে 90% কি থাকে, 80 থেকে 90% থাকে মিথেন,
ঠিক আছে। 8 থেকে 10% থাকে, 8 থেকে 10% থাকে ইথেন, আর হচ্ছে বাকি থাকে কিছু পরিমাণ বিউটেন এবং প্রোপেন। ঠিক আছে, এই নিয়ে হচ্ছে তোমার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে তোমার তৈরি হয়। এরপর কম্প্রেসড ন্যাচারাল গ্যাসে যেহেতু মিথেন থাকে, আর মিথেনের তাপন মূল্য যেহেতু খুব বেশি, তাই জন্য হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে জ্বালানি হিসেবে খুব উৎকৃষ্ট জ্বালানি। এরপরে আমরা কি দেখেছিলাম যে জীবাশ্ম জ্বালানি হচ্ছে যেখান থেকে আমাদের অচিরাচরিত শক্তিটা কেন লাগবে সেটা এসেছিল। এই জীবাশ্ম জ্বালানির কিন্তু ভাণ্ডার সীমিত, কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানিকে কোথা থেকে আমাদেরকে উত্তোলন করতে হয় না, ভূগর্ভ থেকে আমাদেরকে কি করতে হয়, জীবাশ্ম জ্বালানিকে উত্তোলন করতে হয়। তাহলে আমরা যদি আমাদের প্রয়োজনে আমরা জীবাশ্ম জ্বালানিকে উত্তোলন করতেই থাকি, তাহলে একসময় কি হবে, এর ভাণ্ডার শেষ হয়ে যাবে। তাহলে এর ভাণ্ডার যদি শেষ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, পৃথিবীতে শক্তি সংকট দেখা দেবে। তাই জন্যই আমাদেরকে কি করতে হবে, জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করতে হবে। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করা হবে কেন? কারণ জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করতে হলে কেন করতে হবে? 1 নম্বর, জীবাশ্ম জ্বালানির পরিমাণ হচ্ছে কি সীমিত। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে গেলে পৃথিবীতে শক্তি সংকট দেখা দেবে। আর আমাদেরকে সুসংহতভাবে ব্যবহার করতে হবে যাতে করে আমরা সময় পাই অন্যান্য কোনো শক্তির উৎস খুঁজে আমরা ওই সময়ের মধ্যে খুঁজে নিতে পারি। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কুফল কি না, জীবাশ্ম জ্বালানিতে আমরা যেটা বলেছিলাম যে কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যেটা মেন গ্রিনহাউস গ্যাস। ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটানোর জন্য এই জীবাশ্ম জ্বালানির অবদান কিন্তু সব থেকে বেশি হয়েছে। আচ্ছা, এই জন্য হচ্ছে কি হয়, জীবাশ্ম জ্বালানি ব্যবহারে আমাদের কি আনার দরকার, হ্রাস আনা দরকার। আমাদেরকে কি করে ব্যবহার করতে হবে, খুব লিমিটেডভাবে ব্যবহার করতে হবে। খুব অপ্রয়োজনে ধরো লাইট জ্বালানো, অপ্রয়োজনে হচ্ছে গাড়ি স্টার্ট করে রাখা, এগুলো সবই কি হয়, ইলেকট্রিক কনজাম্পশন হয়। তো দেখো আমরা যত বড় বড় উন্নত শহরে যাই না কেন, তাহলে দেখবো ধরো আমি হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে গেলাম। নিউ ইয়র্ক সিটিতে আমরা যদি যাই, ঘরের ভেতরে যে কোনো বড় বড় বিল্ডিংয়ের তো ভেতরে কোনো জানলা দরজার ব্যাপারই থাকে না, পুরোটাই কি থাকে, জানলা দরজা বিহীন প্রায় থাকে, এবং কি থাকে, লাইট সব সময় দিন সারা রাত্রি লাইট জ্বলছে। এবং বিশেষ করে যখন থেকে সূর্যাস্ত হবে বা বিকেলের পর থেকে সেই শহরকে আলোকিত করার জন্য আননেসেসারি কত লাইট জ্বলে থাকে বলো, যেটা হচ্ছে নগরায়নের জন্য বা সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু এটা দরকার। কিন্তু এটাও আমাদেরকে ভাবতে হবে এই শক্তির একমাত্র উৎস হচ্ছে কি না, জীবাশ্ম জ্বালানি। এবং আমরা যদি দেখি যেগুলো হচ্ছে অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, তার তুলনায় যে সমস্ত দেশ উন্নত, মানে তথাকথিত সোকল্ড উন্নত এবং বড় বড় শহর, সেই শহরগুলোতে কিন্তু জীবাশ্ম জ্বালানির কনজাম্পশন সব থেকে বেশি, এবং তারাই কিন্তু পরিবেশকে দূষণ করে সব থেকে বেশি। যদিও কথাটা কন্ট্রোভার্সারি হয়ে যায়, কিন্তু তাও এই কথাটা না বললেই নয় যে সেখানে হচ্ছে এনার্জি কনজাম্পশন সব থেকে বেশি থাকে। আচ্ছা, আবার কিছু কিছু দেশে দেখবে যে প্রাইভেট ভেহিকেল সেগুলো হচ্ছে বেশি ইউজ করা হয়। হ্যাঁ, সেখানে হচ্ছে তোমার যেগুলো পাবলিক ভেহিকেল, তার মানে হচ্ছে বাস, ট্রেন, ট্রাম, এগুলোর ব্যবহার থাকে না, তাদেরকে কি করতে হয়, প্রাইভেট ভেহিকেল ব্যবহার করতে হয়। তো এইগুলোর জন্য কি হয় না, বেশি পরিমাণে কি করতে হয়, জীবাশ্ম জ্বালানির কনজাম্পশন হয়। মানে গাড়ি চালানোর জন্য কি লাগবে, তোমার পেট্রোল লাগবে, ডিজেল লাগবে। তো এই পেট্রোল ডিজেল যত তুমি হচ্ছে ব্যবহার করবে তত কি জীবাশ্ম জ্বালানির কনজাম্পশন হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা বিশাল বড় কারণ। তাহলে আমাদেরকে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের জন্য কি কি স্টেপ ব্যবহার করতে হবে না, 1 নম্বর, জীবাশ্ম জ্বালানিকে হচ্ছে আননেসেসারি বা হচ্ছে অপচয় বন্ধ করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কি করতে হবে, অপচয় বন্ধ করতে হবে, অপচয় বন্ধ করতে হবে। ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি করতে হবে না, হচ্ছে এই যে প্রাইভেট যে তোমার প্রাইভেট ভেহিকেল মানে প্রাইভেট যে যানবাহন, সেই যানবাহনের বদলে কি করতে হবে না, হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট বলতে কি হয়, বাস, ট্রেন, এগুলো হচ্ছে ব্যবহারের উপর জোর দিতে হবে, ব্যবহারের ওপর কি করতে হবে, জোর দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি, ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়াতে হবে। কি করতে হবে, ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়াতে হবে, ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়াতে হবে। ঠিক আছে, বাড়াতে
হবে, ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়াতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে, এই মিন টাইমে অচিরাচরিত শক্তির ব্যবহার সম্পর্কে আগ্রহী হতে হবে। তাহলে এই স্টেপগুলো আমরা করলে কি করব, জীবাশ্ম জ্বালানির আমরা কি করতে পারবো, সংরক্ষণ করতে পারবো। এটা আমরা আগের ক্লাসে আরও ভালোভাবে আলোচনা করেছি। এখান থেকে আরেকটা জিনিস উঠে এসেছিলো, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কী ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা অনেকটা মারা কিন্তু বাড়িতে করেই থাকে। কীরকমভাবে করে থাকে বলো তো, দেখবে বাড়িতে যখন রান্না হচ্ছে, মা হচ্ছে চাল নিচ্ছে, ভাত তৈরি করার জন্য চাল নিচ্ছে, দেখবে চালটা মাপার পরে মা কী করে, ভাতের হাঁড়ি থেকে এক মুঠো চাল অন্য একটা কৌটায় সরিয়ে রাখে। কেন সরিয়ে রাখে, দেখো ওই এক মুঠো চাল তুলে নেওয়ার জন্য কিন্তু ভাতের কোনো শর্টেজ আমাদের হয় না। ভাতটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে খেয়ে নিতে পারি, হয় একটু কম হয়, হ্যাঁ, বা একটু বেশি হয়, কিন্তু আমরা সেটা ফিল করতে পারি না। কিন্তু ওই যে এক মুঠো চাল প্রত্যেক দিন যে আমি ফেলে রাখছি, দেখা যাবে মাসের শেষে ওইটাই হচ্ছে অনেকটা অ্যামাউন্ট হয়ে যায়। তাহলে ওইটা কি হচ্ছে, আমার ভবিষ্যতের জন্য রিজার্ভ হচ্ছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঠিক এইরকমই একটা জিনিস। তাহলে হচ্ছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে কি না, হচ্ছে যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে আমরা কি করব, জীবাশ্ম জ্বালানির কি করব, পরিমিত এবং হচ্ছে যথাযথ ব্যবহার করব, এবং পরিবেশ বান্ধব যে প্রযুক্তি ও কৌশলের উপর কি করব না, হচ্ছে প্রয়োগ করব। এবং তার জন্য কি করব না, আমাদের বর্তমানে যে আমাদের সমাজ, তাকে যেরকম সুসংহতভাবে চালিয়ে নিয়ে যাব, তেমনি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করব, শক্তির সংরক্ষণ এবং তাদের উন্নতির ব্যবস্থাকেও কি করব, হচ্ছে সুনিশ্চিত করব। এটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মানে আমরা যেরকমভাবে ডেভেলপ করব, সঙ্গে আমরা ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করব, এনার্জিকে হচ্ছে সমানভাবে প্রিজার্ভ করে রাখবো, যাতে করে তারাও হচ্ছে এই শক্তি সংকটের মধ্যে না ভুগে বিলুপ্ত না হয়ে যায়, সেটার জন্য আমরা কি করব, বন্দোবস্ত করব। তাহলে এই যে তোমার স্থিতিশীল উন্নয়নের একটা বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা বিশাল বড় ভূমিকা পালন করে হচ্ছে অচিরাচরিত শক্তির ব্যবহার। তাহলে এখান থেকেই প্রশ্ন আসছে, অচিরাচরিত শক্তি কাকে বলে। অচিরাচরিত শক্তির ব্যবহার করতে হবে কিসের জন্য, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। তাহলে আমাদেরকে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে ভবিষ্যৎ প্রজন্মের কথা যদি ভাবতে হয়, তাহলে আজ থেকে আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমিয়ে দিতে হবে, এবং অন্যান্য অচিরাচরিত শক্তি সেটার উপর ডিপেন্ড বেশি করতে হবে। তাহলে আমরা অচিরাচরিত শক্তি সম্পর্কে আজকে পড়ব। সবার প্রথমে জানি অচিরাচরিত শক্তি সম্পর্কে, এটাই হচ্ছে আজকের টপিক। এতক্ষণ আমরা পুরাতন জিনিসটা আলোচনা করছিলাম। অচিরাচরিত শক্তি কাকে বলবো, প্রথমেই আসছি, অচিরাচরিত শক্তি কাকে বলবো, সংজ্ঞা। তাহলে এটা আমরা ছোটবেলা থেকেই পড়েছি, অচিরাচরিত শক্তি কাকে বলা হয়, যে চিরাচরিত নয় এমন যে শক্তি উৎসগুলোকে অচিরাচরিত শক্তি বলবো। তাহলে অনবীকরণযোগ্য জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে তাহলে অনবীকরণযোগ্য জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে যে সকল নবীকরণযোগ্য ও হচ্ছে তোমার কম দূষক, ঠিক আছে, পরিবেশ বান্ধব শক্তির
উৎসকেই বলা হয় অচিরাচরিত শক্তি। চিরাচরিত শক্তি, তাহলে অচিরাচরিত শক্তি কাকে বলবো? অনবীকরণযোগ্য জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে যে সকল নবীকরণযোগ্য, কম দূষক এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করব তাকেই বলা হবে কি? অচিরাচরিত শক্তি। তাহলে অচিরাচরিত শক্তির মূল বৈশিষ্ট্য কি হতে হবে? অচিরাচরিত শক্তির মূল বৈশিষ্ট্য কি হতে হবে না? তাহলে অচিরাচরিত শক্তি কাকে বলবো? তার ফার্স্ট বৈশিষ্ট্য কি করতে হবে? এক, সহজলভ্য হতে হবে। তাহলে জীবাশ্ম জ্বালানি পেতে যে কষ্ট করতে হয় তার তুলনায় অনেক সহজেই আমরা পাবো এই রকম জ্বালানি। তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য কি করতে হবে? সহজলভ্য হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবীকরণযোগ্য। তার মানে নবীকরণযোগ্য মানে বারবার ব্যবহার করা যাবে। নবীকরণযোগ্য হচ্ছে নবীকরণযোগ্য হতে হবে মানে হচ্ছে বারবার সেটা ব্যবহার করা যাবে। একবার ইউজ করার পরে শেষ হয়ে গেল, আর পাবো না। মানে কয়লাকে আমি পুড়িয়ে ফেললাম, তারপরে কি হয়ে গেল? কয়লাকে পুড়ে গেল মানে আমি আর ওই কয়লার থেকে কিছু পাবো না। পরের দিন আমরা কিন্তু ওই পোড়া কয়লাকে আর ব্যবহার করতে পারবো না। তাহলে ওটা হচ্ছে অনবীকরণযোগ্য। আর নবীকরণযোগ্য মানে আমরা সংজ্ঞা পড়েছি, উদাহরণ যখন দেখব আলোচনা করব তখনই বুঝতে পারবো। আমি একটা নর্মাল বলছি, যেমন সৌরশক্তি। সূর্য সকালবেলায় উঠলো, সেই তাপ দিল, সেই তাপটাকে কাজে লাগিয়ে আমি কিছু ব্যবহার করলাম। এতে সূর্যেরও কোনো ক্ষতি হবে না, আর পরিবেশ দূষণও হবে না। প্লাস হচ্ছে পরের দিন যখন আবার সূর্য উঠবে, মানে ওইখান থেকে যে আমি এনার্জিটা আমি উৎপন্ন করলাম, সেই এনার্জিটা আজকে ব্যবহার করার পরে যদি আমি কালকে আবার পুনরায় ব্যবহার করি তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ আবার সূর্য উঠে গেলেই আমরা ওই এনার্জির উৎস পেয়ে যাব। তাহলে তোমরা ভেবে দেখো যে হচ্ছে এটাকে হচ্ছে নবীকরণযোগ্য হতে হবে, অর্থাৎ বারবার ব্যবহার করা যাবে। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে এর উৎস হচ্ছে কি হতে হবে? এই শক্তির উৎসগুলি প্রাকৃতিক উৎস হতে হবে, মানে প্রকৃতি থেকে পেতে হবে। তাহলে এই উৎসগুলি প্রাকৃতিক হতে হবে। উৎসগুলি কি হতে হবে? প্রাকৃতিক হতে হবে। উৎসগুলো কি হতে হবে? প্রাকৃতিক হতে হবে। আর 4 নম্বর হচ্ছে কি করবে না? দূষণ করবে না। দূষণ করবে না। যেমন দেখো, আমরা যদি সৌরশক্তিকে ব্যবহার করি, সৌরশক্তি থেকে আমি তাপশক্তি উৎপাদন করলাম, এখানে তো কোনো পোড়া বা রাসায়নিক রিয়াকশান হয়, সেটা অন্য রকম রিয়াকশান হয়, কিন্তু এখানে হচ্ছে কি হয়, মানে দূষণ সৃষ্টিকারী কোনো পদার্থ উৎপন্ন হয় না। তাহলে এইটা হচ্ছে তোমার দূষণ করবে না। এই বৈশিষ্ট্যগুলো থাকলেই তাকে আমরা কি বলবো? অচিরাচরিত শক্তি বা নবীকরণযুক্ত শক্তি বলবো। ঠিক আছে? তাহলে এই অপ্রচলিত বিকল্প শক্তির উদাহরণ কি হবে? এই অপ্রচলিত এবং বিকল্প শক্তির উদাহরণ কি হবে? প্রথমেই যেটা আমি বললাম, উদাহরণ হবে 1 নম্বর হবে কি হবে? সৌরশক্তি। কি হবে? সৌরশক্তি। ঠিক আছে? এর ডিটেলস আমরা এর পরে কেমন করে আমরা সৌরশক্তিকে ব্যবহার করব সেটা আমরা পরে আসছি, আগে উদাহরণগুলো দেখে নিই। সৌরশক্তি, দেখো সৌরশক্তিকে আমরা রিনিউ করতে পারবো। মানে আজকে আমার ধরো সোলার হচ্ছে ব্যাটারিতে, আমি হচ্ছে সোলারে কিছু এতে চার্জ করলাম, সোলার ক্যালকুলেটর, সোলারে আমার চার্জ হলো, ক্যালকুলেটর ব্যবহার করার পর ব্যাটারি এক্সজস্ট হয়ে গেল, আবার আমি সূর্যের তাপে রেখে দেবো, কালকে আবার সেটা ব্যবহার করা যাবে। তাহলে সেটা হচ্ছে রিনিউয়েবল এবং এর জন্য কোনো দূষণ হয় না। তাহলে সৌরশক্তি, বায়ু শক্তি, তারপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে জোয়ার ভাটার শক্তি, জোয়ার ভাটার শক্তি। 4 নম্বর হচ্ছে তোমার ভূ অভ্যন্তরীণ তাপ শক্তি, তাপ শক্তি। 5 নম্বর হচ্ছে বায়োমাস। 6 নম্বর হচ্ছে বায়ো গ্যাস। 7 নম্বর হচ্ছে বায়ো ফুয়েল। এগুলো হচ্ছে সমস্ত কি না হচ্ছে আমার নবীকরণযোগ্য হচ্ছে তোমার শক্তির উৎস বা অচিরাচরিত শক্তির উদাহরণ। ঠিক আছে? নবীকরণযুক্ত শক্তি বা হচ্ছে অচিরাচরিত শক্তির উদাহরণ কি? সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূ অভ্যন্তরীণ তাপ শক্তি, আর তোমার বায়োমাস, বায়োগ্যাস, আর হচ্ছে বায়ো ফুয়েল বা হচ্ছে জৈব জ্বালানি। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে
এখান থেকে প্রশ্ন কি হতে পারে, তাহলে বললাম যে অচিরাচরিত শক্তি বা নবীকরণযোগ্য শক্তি কাকে বলে, আচ্ছা এর বৈশিষ্ট্য কি, আচ্ছা 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে, কারণ তোমাদের এই চ্যাপ্টারটা থেকে আমি কি বলেছিলাম 5 নম্বরের কোশ্চেন থাকবে, একটা এমসিকিউ থাকবে, 2টো শর্ট কোশ্চেন থাকবে আর একটা 2 নম্বরের কোশ্চেন থাকবে, তাহলে 2 2 4 একে 5, তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। বা এইরকম হচ্ছে অনেক সময় অপশনাল প্রশ্ন, আমি একদম লাস্টে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে তোমাদেরকে সালের কোশ্চেন যখন রিভিশন করাবো বা সালের কোশ্চেন তোমাদেরকে যখন করাবো তখন দেখতে পাবে, বলবো এরকম হয়তো দিতে পারে যে নিচের গুলির মধ্যে কোনটি অচিরাচরিত শক্তি দিয়ে দিল কয়লা, পেট্রোলিয়াম, সৌরশক্তি, হ্যাঁ, প্লাস হচ্ছে সিএনজি, তাহলে তোমাকে বলতে হবে সৌরশক্তি। এইরকম টাইপের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তাহলে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো তোমরা একটা স্ক্রিনশট নাও, আমি মুছছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আসছি আমরা সৌরশক্তির ব্যবহার বা সৌরশক্তিকে আমরা কিভাবে ব্যবহার করব, মানে এই যে অচিরাচরিত শক্তিগুলো আমি বলছি, এই শক্তিগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা আলোচনা করব। তাহলে অচিরাচরিত শক্তিগুলোর মধ্যে প্রথমেই আসছি 1 নম্বরে সৌরশক্তি। তাহলে সৌরশক্তিকে আমরা কি করতে পারি না, সৌরশক্তিটা কেমনভাবে আসে না, আমরা কি জানি সূর্যের মধ্যে অবিরাম কি হচ্ছে, বিভিন্ন রকম, একটাই হচ্ছে বিভিন্ন রকম বলছি, সরি বিভিন্ন রকম নয়, সবসময় কি হচ্ছে নিউক্লিয় সংযোজন রিয়াকশান হচ্ছে, কি হচ্ছে নিউক্লিয় সংযোজন রিয়াকশান হচ্ছে। তাহলে সূর্যের মধ্যে কি হচ্ছে, সূর্যের মধ্যে কি হচ্ছে নিউক্লিয় সংযোজন রিয়াকশান হচ্ছে, নিউক্লিয় সংযোজন রিয়াকশান হচ্ছে। তাহলে সংযোজন রিয়াকশান হচ্ছে, তাহলে নিউক্লিয় সংযোজন রিয়াকশান কি একটা চেন রিয়াকশান, কীরকম রিয়াকশান, চেন রিয়াকশান, মানে অবিরাম এই রিয়াকশান হতে থাকে এবং কি হয় এর থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তাপ ও আলো দুটোই উৎপন্ন হয়, ঠিক আছে, উৎপন্ন হয়। তাহলে তোমার এই সূর্যের যে মূল শক্তির তাহলে উৎস কি, সূর্য যে শক্তিটার মূল উৎস হচ্ছে এখানে নিউক্লিয় সংযোজন রিয়াকশান। এখন এই নিউক্লিয় সংযোজন রিয়াকশান কি আমরা ক্লাস 10-এই আবার পড়বো, ক্লাস 10-এ কোথায় পড়বো না, আমাদের তেজস্ক্রিয় চ্যাপ্টারটা যখন পড়বো তখন হচ্ছে আমরা এটা পড়বো, ঠিক আছে? তাহলে এখন শুধু জেনে রাখো তোমরা নিউক্লিয় সংযোজন রিয়াকশান হয়, যেটা একটা চেন রিয়াকশান, তার মানে হচ্ছে কন্টিনিউয়াস হতে থাকবে এবং এর ফলে কি হবে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে, যার ফর্মটা কি থাকবে তাপ শক্তি এবং আলোক শক্তি দুটো উৎপন্ন হবে। এরপর সূর্য ধরো আমাদের পৃথিবী থেকে বহু কোটি মাইল দূরে আছে, ঠিক আছে, কিন্তু তাই ওখান থেকে যে শক্তিটা উৎপন্ন হয় তার কিছু পরিমাণ হচ্ছে কি আসে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, কিন্তু এই যে তাপ এবং আলোটা আসে এটাই কিন্তু সৌরশক্তির মূল উৎস। তাহলে সৌরশক্তিকে আমরা কি করতে পারি, 2 ভাগে ব্যবহার করতে পারি। এক হচ্ছে সোলার কুকার, ঠিক আছে? সোলার কুকারটা কি না, এই যে তোমার সূর্য রশ্মি যেগুলো আসছে, সূর্যের যে রশ্মিগুলো আসছে সেই রশ্মিগুলো, সূর্যের যে রশ্মিগুলো আসছে সেই রশ্মিগুলো কি হচ্ছে না হচ্ছে একটা প্রতিফলকের মাধ্যমে কি করা হচ্ছে, ধরো এখানে আয়না লাগানো আছে, প্রতিফলক বলতে সূর্যরশ্মিকে কি সাহায্যে, আয়নার সাহায্যে প্রতিফলন করা যাবে। তাহলে এরকম বিভিন্ন প্রতিফলককে অ্যাঙ্গেলে দেওয়া থাকে, বুঝতে পেরেছো? এখানে সূর্যরশ্মিটা পড়ে কি হচ্ছে ঠিক একটা জায়গায় ফোকাস হচ্ছে। এরপর আমরা আতশকাচ ব্যবহারের সময় দেখেছি, দেখবে সূর্যের রশ্মিটাকে যত উপরে নিচে করব তত ফোকাস বিন্দুটা পরিবর্তন হবে এবং যখন ফোকাসটা একবারে একটা বিন্দুতে পরিণত হবে তখন কি হবে না, সেখানে হচ্ছে এত হিট জেনারেট করবে যে যেগুলো সহজে জ্বলে যায়, যা জ্বলনাঙ্ক ভীষণ কম, যেমন কাঠ, শুকনো হচ্ছে কাগজ, তারপরে হচ্ছে শুকনো পাতা, সেগুলো হচ্ছে কি হয় সহজে আগুন ধরে যায়। ঠিক একই রকমভাবে সোলার কুকারের মধ্যেও কি করা হয়, এরকম প্রতিফলক ব্যবহার করা হয় আয়নার মাধ্যমে, সেগুলোতে সূর্য রশ্মিটাকে ফেলে একটা বিন্দুতে ফোকাস করা হয় এবং সেইখানে কি হয় আলোক শক্তিটাকে হচ্ছে তোমার কি হয় তাপ শক্তিতে কনভার্ট করা হয় এবং সেই সোলার কুকার ব্যবহার করে সেই সৌর চুল্লির মাধ্যমে কি করা হয় না, সোলার কুকার, তারপরে হচ্ছে তোমার সোলার ড্রায়ার, এগুলো ব্যবহার করা হয়, সোলার ড্রায়ার ইত্যাদি হিসেবে সৌরশক্তি ব্যবহার করা হয়,
ইত্যাদিভাবে ইত্যাদি দিয়ে কি করা হয়, সৌরশক্তিকে ব্যবহার করা হয়। তাহলে কি করা হলো, সোলার যে সৌরচুল্লি, এটাকে আমরা কি বলবো, সৌরচুল্লি। সৌরচুল্লির সৌরচুল্লিতে কি করা হয়, সূর্য রশ্মিটাকে প্রতিফলকের সাহায্যে সহজে কি করে প্রতিফলিত করে একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করা হয়, এবং সেই তাপটা ব্যবহার করে কি ব্যবহার করা হয়, সোলার কুকার মানে রান্না করা হয়, সোলার ড্রায়ার ইত্যাদিতে ব্যবহার করা হয়। এই হচ্ছে সৌরশক্তিকে একভাবে ব্যবহার করা হয়। আরেকটা কি হচ্ছে না, বিভিন্ন ফটোভোল্টিক যে সমস্ত কোষগুলো থাকে, তার মানে হচ্ছে সৌরকোষ, যেটাকে আমরা বলছি কি সৌরকোষ। সেই সৌরকোষের মাধ্যমে কি করা হয়, সৌরকোষের মাধ্যমে কি হয়, মানে হচ্ছে সূর্যের যে তাপ এবং আলোক শক্তিটাকে কি করা হয় না হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে কি করা হয়, বিদ্যুৎ জেনারেট করা হয়, বিদ্যুৎ হচ্ছে তৈরি করা হয়। এই বিদ্যুৎটা কি কাজে ব্যবহার করা হয় না হচ্ছে লাইট জ্বালানোর কাজে, লাইট জ্বালানো, পথবাতি। এখন দেখবে সোলার পথবাতি ব্যবহার করা হয়, রাস্তায় যে বড় বড় লাইটগুলো ব্যবহার করা হয় তাতে সোলার প্যানেল বা হচ্ছে ফটোভোল্টিক কোষ লাগানো থাকে, সারা দিন রিচার্জ হয়, রাত্রেবেলায় ওর সাহায্যে লাইটটা জ্বলে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার কি করা হয়, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, যেমন হচ্ছে সোলার লাইট, তারপরে হচ্ছে তোমার সোলার ফ্যান, সোলার ক্যালকুলেটর, ঠিক আছে, সোলার ক্যালকুলেটর ইত্যাদি ব্যবহার করা হয়। সোলার ক্যালকুলেটর ইত্যাদি কি করা হয়, ব্যবহার করা হয়। তাহলে সৌরশক্তিকে আমরা দেখলাম কিভাবে ব্যবহার করতে পারি, দুভাবে ব্যবহার করতে পারি। এগুলো আমরা ছোটোবেলাতেও আবার মানে অনেকবার পড়েছি, এগুলো জাস্ট রিকল করা হচ্ছে। হ্যাঁ, তাহলে কি বললাম যে সৌরশক্তিকে প্রতিফলকের সাহায্যে কি করা হয়, একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করে সেখানে হচ্ছে যে তাপটা জেনারেট করে, সেই তাপের সাহায্যে সোলার কুকার, সোলার ড্রায়ার ইত্যাদি ব্যবহার করা হয়। আর সৌরকোষের মাধ্যমে সৌরশক্তিকে মানে হচ্ছে তোমার তাপ এবং আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে সেখান থেকে আমরা কি ব্যবহার করতে পারি, সোলার ক্যালকুলেটর, সোলার ফ্যান, সোলার মোবাইল চার্জার, সোলার লাইট, হ্যাঁ, এগুলো সমস্ত ব্যবহার করতে পারি। এখন কিন্তু বড় বড় যে সমস্ত শহরগুলোতে কি করা হচ্ছে, এই সোলার প্যানেল ব্যবহার করে বা এই যে সৌরকোষ ব্যবহার করে ইলেকট্রিক জেনারেট করে এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর কিন্তু চেষ্টা করা হচ্ছে, এবং মানুষকেও প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স করা হচ্ছে বিভিন্ন রকম গভর্নমেন্ট সাবসিডি দিয়ে। হ্যাঁ, চেষ্টা করা হচ্ছে যাতে করে তারা এই সমস্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে অল্টারনেটিভ শক্তি উৎসের উপর বেশি করে জোর দেয়। ঠিক আছে, বেশি করে জোর দেয়। এই গেল সৌরশক্তি। এরপরে আসছি বায়ুশক্তি। এরপর দেখো, নর্মাল যে বাতাস, আমরা যখন নর্মাল আবহাওয়াতে থাকি আমরা বাতাসকে বুঝতে পারি না, কিন্তু যখন দেখো আমাদের কালবৈশাখীর ঝড়টা আসে তখন হচ্ছে ঝড়ের যে কি মানে বাতাসের যে কি শক্তি সেটা সে দেখিয়ে দিয়ে যায়। কোথাও ঘর ভেঙে দেয়, কোথাও হচ্ছে গাছপালা ভেঙে দিচ্ছে, হ্যাঁ, কোথাও সুনামির মতো ঢেউ তৈরি করে হচ্ছে তোমার ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। তাহলে বায়ু যখন গতিশীল অবস্থাতে থাকে তখন কিন্তু তার মধ্যে একটা শক্তি থাকে, যেই শক্তিটাকে আমরা ব্যবহার করে বায়ু শক্তির সাহায্যে আমরা বিভিন্ন রকম হচ্ছে তোমার বিদ্যুৎ জেনারেট করতে পারি, আরও অনেক কাজ করতে পারি। তাহলে এরপরে হচ্ছে বায়ু শক্তি। তাহলে গতিশীল বায়ুকে কাজে লাগিয়ে সেখানে কি করে বায়ুকল ঘুরিয়ে সেখান থেকে কি হবে, বায়ুকলের মাধ্যমে বায়ুকলের যে বড় বড় পাখাগুলো থেকে সেখান থেকে টারবাইন ঘুরিয়ে কি করা হয় না হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদ্যুৎ উৎপাদন করে কি কাজে ব্যবহার করা হয়, এর ব্যবহারটা কি, বায়ুশক্তির ব্যবহার কীরকমভাবে হয় না, এক নম্বর হচ্ছে এই যে বায়ুশক্তিটা, সেই বায়ুশক্তিটা এক নম্বর হচ্ছে তোমার পাম্পে জল রাখার জন্য, মানে এই যে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুৎটাকে কাজে লাগিয়ে কি করা হয়, পাম্পের সাহায্যে জল তোলা হয়। পাম্পের সাহায্যে কি হয়, জল তুলতে ব্যবহার করা হয়। জল তুলতে ব্যবহার করা হয়। এক নম্বর জল তুলতে ব্যবহার করা হয়। দ্বিতীয় নম্বর এক নম্বর হচ্ছে জল তুলতে ব্যবহার করা। দ্বিতীয় নম্বর হচ্ছে পথ আলোকিত করতে ব্যবহার করা হয়। আলোকিত করতে ব্যবহার করা হয়। তৃতীয় নম্বর কি হয়, তৃতীয় নম্বরে কি ব্যবহার করা হয় না হচ্ছে
খাদ্য শস্য সংরক্ষণের জন্য যে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র চালনার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, 4 নম্বর শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, 4 নম্বর কি কাজে ব্যবহার করা হয়? এই বায়ু শক্তি তোমার খাদ্য পেশাই করতে, শস্য পেশাই করার কাজেও ব্যবহার করা হয়। শস্য পেশাই করার কাজেও কি করা হয়? ব্যবহার করা হয়। তাহলে কি হলো? বায়ু শক্তি থেকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? বায়ু শক্তি, যে বায়ু কলটা ঘোরে, সেই বায়ু কলটার থেকে কি করলাম? টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। সেই বিদ্যুতের সাহায্যে আমরা কি করব? পাম্প চালাবো। পাম্পের সাহায্যে জল তুলতে ব্যবহার করা হবে। পথকে আলোকিত করার জন্য যে বিদ্যুতের প্রয়োজন হবে, সেই বিদ্যুতের পথ আলোকিত করতে ব্যবহার করা হবে। আচ্ছা, শস্য সংরক্ষণের জন্য যে শীততাপ নিয়ন্ত্রণ, মানে হচ্ছে একটা বড় যে কোল্ড স্টোরেজ বলি, তার মধ্যে তো শীততাপ নিয়ন্ত্রণ করার যন্ত্র চালাতে হবে। সেই শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানোর জন্য সেই বিদ্যুৎ ব্যবহার করা হয়। এছাড়াও শস্য পেশাই করার কাজে ব্যবহার করা হয়। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে বায়ু শক্তি মানে কি? সব বায়ুর থেকেই কি শক্তি পাওয়া যাবে? আমি একটু আগেই বললাম, বায়ু যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার থেকে কিন্তু আমরা শক্তি পেতে পারি। তাহলে কীরকম শক্তি জেনারেট করার জন্য তাহলে বায়ুর গতিবেগ মিনিমাম কত হতে হবে? না হচ্ছে 15 কিলোমিটার প্রতি আওয়ার। এই গতিবেগটা থাকলে তবেই সেই গতিশীল বায়ু থেকে আমরা কি করতে পারি? শক্তি উৎপাদন করতে পারি। ঠিক আছে? তাহলে এখান থেকেও প্রশ্ন হতে পারে যে শক্তি উৎপাদনের জন্য বায়ুর গতি কত থাকা দরকার হয়। ঠিক আছে? কত বলবো? না হচ্ছে 15 কিলোমিটার প্রতি আওয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপরে গেল বায়ু শক্তি। এরপরে আসছি জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি মানে হচ্ছে কি বলতো? আমরা জানি কি হয়, প্রত্যেকদিন পৃথিবীতে দুবার জোয়ার আসে, দুবার ভাটা হয়, তাই না? জোয়ারের সময় কি হয় হচ্ছে আমরা এটা প্রত্যেকেই জানি, চাঁদের আকর্ষণে কি হয়? পৃথিবীর যে সমুদ্রভাগের জল ফুলে ফেঁপে ওঠে। তাহলে যখনই সূর্যের জল ফেঁপে ওঠে, ধরো এটা হচ্ছে তোমার পৃথিবী পৃষ্ঠ। আচ্ছা, এটা ধরো হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে সমুদ্র, এরপরে ফুলে ফেঁপে উঠলে জল কি হবে? গতিবেগে যে অন্যান্য নর্দমা বা খাল থাকবে, বা যে ছোট ছোট খালের ভেতর দিকে কি হবে? জল গতিবেগে দ্রুত, বন্যায় যেরকম গতি হয় সেরকম গতিবেগে জল প্রবাহিত হতে থাকবে। আবার এটা কিসের সময় হবে? জোয়ারের সময়। তাহলে জোয়ারের সময় জল এই দিকে যাবে, সমুদ্রের জল ফুলে উঠবে, ফলে হচ্ছে খাল বরাবর জল ভেতরে, মানে খাল বরাবর হচ্ছে ভূপৃষ্ঠের দিকে জল এগিয়ে যাবে। আবার যখন ভাটা আসবে তখন কি হবে? উল্টোটা হবে। এখানে এই হচ্ছে তোমার পৃথিবী, মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে, ভূভাগ থেকে জল বেরিয়ে কোথার দিকে যাবে? সমুদ্রের দিকে থাকবে। তাহলে একবার জল কি হচ্ছে? সামনের থেকে, মানে তোমার সমুদ্র থেকে ভূপৃষ্ঠে যাচ্ছে, আবার ভূপৃষ্ঠ থেকে কি হচ্ছে? ফিরে আসছে। তাহলে এই যে একটা জলস্রোতের সৃষ্টি হচ্ছে, সেই জলস্রোতকে কাজে লাগিয়েও আমরা কিন্তু শক্তি উৎপাদন করতে পারি। এই যে আমাদের ভারতে যে তোমার ভূখণ্ড রয়েছে, সেই ভূখণ্ড এবং তার চতুর্দিকে যে কি রয়েছে? সমুদ্রপৃষ্ঠ রয়েছে। সেই সমুদ্রপৃষ্ঠে এতবার জোয়ার বা এত নদ নদী আছে, তাতে যে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার ভাটাকে কেন্দ্র করে কিন্তু কয়েক হাজার কিলোওয়াট আমরা কি করতে পারি? বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এ হচ্ছে জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি অনেকটা হচ্ছে কি বলতো? এই যে যখন স্রোতের সৃষ্টি হবে, যেরকম জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহলে সেই রকমভাবে কি হবে? স্রোতের সময় টারবাইন ঘুরিয়ে সেখান থেকে কি হবে? বিদ্যুৎ উৎপাদন করা হবে। ঠিক আছে? টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হবে। আচ্ছা, এই হলো তোমার জোয়ার ভাটার শক্তি। এরপরে হচ্ছে ভূ আভ্যন্তরীণ শক্তি। তাহলে ভূ আভ্যন্তরীণ শক্তিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো?
ভূ আভ্যন্তরীণ শক্তিকে কিভাবে আমরা ব্যবহার করতে পারবো না, আমরা যদি এটা পৃথিবীকে ভাবি, তাহলে পৃথিবীর যত আমরা ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যাব তত কি হয়ে যাবে, এই কঠিন অংশের পরিমাণ কমতে থাকবে এবং হচ্ছে লাভা এবং হচ্ছে তোমার ম্যাগমা এটায় ভর্তি হয়ে থাকবে, তাই তো। এই এবং কি হবে, যত আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে যাব তত কি হবে, উষ্ণতা বৃদ্ধি পাবে, তত কি হবে, উষ্ণতা বৃদ্ধি পাবে, কি হবে, উষ্ণতা বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পাবে। কত হবে উষ্ণতা, প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পৃথিবীর কেন্দ্রের টেম্পারেচার কত, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই টেম্পারেচারটাকেও আমরা হচ্ছে কি করতে পারি, শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব, তাহলে আমরা যদি এই রকম আচ্ছা, এরপর এই যে ম্যাগমাটা কি হয়, বিভিন্ন স্তরে কি থাকে হচ্ছে তোমার লেয়ার হিসেবে থাকে। অনেক সময় কি হয়, পৃথিবীর উপরে যে সমস্ত আগ্নেয়গিরি থাকে, কি থাকে, আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির মধ্যে কি হয়, এই হচ্ছে জ্বলন্ত লাভাগুলো কি হয়, অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। তাহলে এই যে তার লাভা স্তরটা আছে, এর টেম্পারেচারটাকে আমরা শক্তির উৎস হিসেবে ব্যবহার করব। কিভাবে শক্তির উৎস হিসেবে ব্যবহার করব না, হচ্ছে আমরা কি করব, এরকম একটা পাইপের মাধ্যমে কি করব, এখানে জল প্রবেশ করাবো। তাহলে এরপর ম্যাগমার টেম্পারেচার অনেক বেশি থাকবে, তাহলে ভূ অভ্যন্তরে যখন যাবে তখন জলেরও কি হবে, টেম্পারেচার বাড়তে থাকবে। দেখা যায় যখন হচ্ছে এই ভেতরে ম্যাগমা স্তরে যখন উত্তপ্ত জলের টেম্পারেচার কত হয়ে যায়, 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 175 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ভূ অভ্যন্তরে বা ভূ কেন্দ্রের দিকে যখন আমরা জলটা ভেতরে পাঠাবো, ভূ অভ্যন্তরে জলের টেম্পারেচার কত দাঁড়ায়, 150 থেকে 175 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় জলের টেম্পারেচার। 150 থেকে 175 নয়, 275। তাহলে 150 থেকে 275 মানে ভাবতে পারছো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফুটে বাষ্প হতে শুরু করে। এরপরে কি হচ্ছে, এই উত্তপ্ত জলটাকে যখন হচ্ছে আমি উপরে নিয়ে আসব, উপরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, চাপ কমে যাবে, কি হয়ে যাবে, চাপ কমিয়ে দেওয়া হবে। চাপ কমিয়ে দিলে কি হয়ে যাবে, প্রচুর পরিমাণে বাষ্প উৎপন্ন হবে। কি হবে, যেমনি তুমি হচ্ছে ওই স্টিমের ভেতর থেকে এত টেম্পারেচারের জলকে যখনই উপরের থেকে তুমি হচ্ছে কি হয়ে যাবে, ভেপার প্রেসারটা মানে হচ্ছে উপর থেকে প্রেসারটা যেমনি কমিয়ে দেবে, তেমনি কি হবে, সে হচ্ছে বিপুল হারে কি তৈরি করতে শুরু করবে, স্টিম তৈরি করতে শুরু করবে। তাহলে প্রচুর কি তৈরি করবে, বাষ্প তৈরি করবে। তাহলে সেই বাষ্প কি থাকবে, অনেক গতিশীল অবস্থায় থাকবে। বাষ্পের যে প্রচুর শক্তি থাকে আমরা জানি, যে যেই কারণ থেকে আমরা হচ্ছে কি হচ্ছে জলবিদ্যুৎ বা স্টিম ইঞ্জিন তৈরি করা হয়েছিল। তাহলে এই বাষ্পটা কি হবে না, হচ্ছে টারবাইনকে ঘুরিয়ে এই বাষ্পের সাহায্যে কি করা হবে, এই টারবাইন ঘুরিয়ে কি হবে, বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হবে। তাহলে এখান থেকে কি হবে, এই যে প্রচণ্ড বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে কি উৎপন্ন করবে, বিদ্যুৎ উৎপন্ন করবে। এরপর কিভাবে টারবাইন থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এটাও আমরা পড়বো যখন আমরা হচ্ছে তোমার কোন চ্যাপ্টারটা যেন পড়বো, ধরো ওই চলো বিদ্যুতের যে তোমাদের এসিডিসি আছে, সেখানে যখন আমরা যাব তখন হচ্ছে এইটা আমরা আবার আলোচনা করব, কিভাবে টারবাইন ঘুরিয়ে তোমার হচ্ছে তাপবিদ্যুৎ এবং হচ্ছে তোমার জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, এটা আমরা ডিটেলসে পড়ব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ভূ আভ্যন্তরীণ শক্তিকে আমরা ব্যবহার করেও কি করতে পারি, শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে আসছি বায়োমাস। এরপরে কি আসছি, বায়োমাস। তাহলে বায়োমাস কোনগুলোকে বলবো, বায়োমাস কাকে বলবো না, হচ্ছে যে সমস্ত মানে ধরো আমাদের গৃহস্থালির যে আবর্জনা, ঠিক আছে, বা হচ্ছে গাছ পাতা বা হচ্ছে শুকনো পাতা, তারপরে আখের ছিবড়া, ধানের তুষ, হ্যাঁ, গোবর ইত্যাদিকে আমরা কি করি, জ্বালানি হিসেবে ব্যবহার করি। তাহলে কি বললাম না, কাঠ, শুকনো পাতা, আখের ছিবড়া, আচ্ছা তুষ, ঠিক আছে, আচ্ছা আর কি না, হচ্ছে গোবর, এগুলোকে আমরা কি করি না, হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করি। কিন্তু জ্বালানি হিসেবে যখন আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু উত্তম জ্বালানি নয়, বা আদর্শ জ্বালানি নয়।
আদর্শ জ্বালানি নয়। কেন বলো তো? না এগুলো হচ্ছে জ্বালানি নয়। কেন আদর্শ জ্বালানি নয়? না আমরা জানি এগুলোকে যখন আমরা জ্বালাই তখন ধরো কাঠ, একটা ভাত রান্না করার জন্য কতটা আমাকে কাঠ দিতে হবে বলো। সেখানে হচ্ছে এলপিজি গ্যাস কইটুকু লাগছে, কারণ তার তাপন মূল্য বেশি, এদের তাপন মূল্য অনেক কম। তাই এগুলো থেকে জ্বালালে কি হয় না, তাপ তো উৎপন্ন হয়, তার থেকেও বেশি কি হয় না হচ্ছে তোমার বায়ু দূষক যে সমস্ত গ্যাস, সেই গ্যাসগুলো হচ্ছে তোমার ব্যবহার করা হয়। দেখা যায় এগুলোর হচ্ছে তোমার তাপন মূল্য মানে তোমার 17 কিলোজুল প্রতি কেজি। বুঝতে পেরেছি? তার মানে এটা ভালো হচ্ছে তোমার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে, আর এগুলোকে আমরা যখন জ্বালাবো তখন কি হবে, দূষক পদার্থ প্রচুর পরিমাণে উৎপন্ন হবে। কি হচ্ছে তোমার দূষক পদার্থ উৎপন্ন হয়, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হতে পারে। বায়োমাস যখন জ্বালানো হবে, সেই জ্বালানোর ফলে কি হবে তোমার হচ্ছে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, পলিসাইক্লিক কি উৎপন্ন হবে, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং হচ্ছে ক্লোরোফেনল জাতীয় দূষক পদার্থ উৎপন্ন হবে। ক্লোরোফেনল জাতীয় দূষক পদার্থ উৎপন্ন হবে। তাই এই যে এগুলোকে আমরা উত্তম জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা কিভাবে বায়োমাসটাকে ব্যবহার করব না, দেখো এই কাঠ, শুকনো পাতা, আখের ছিবড়া, এখানে এগুলোর মধ্যে কি থাকে না হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে কি থাকে বলো তো, কার্বন হচ্ছে কি থাকে, কার্বন ঘটিত যে সমস্ত রাসায়নিক পদার্থ থাকে। কারণ এর মূল উপাদান কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এছাড়াও নাইট্রোজেন, সালফার যেরকম থাকে। তাহলে এই বায়োমাসের মধ্যে কার্বন ঘটিত যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। তাহলে এর মধ্যে কি থাকবে, কার্বন ঘটিত রাসায়নিক শক্তি। সেই রাসায়নিক শক্তিটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তখন তাকে আমরা কি বলবো, বায়োমাস। কি বলবো বলো তো, তখন তাকে আমরা বলবো বায়োমাস। ঠিক আছে, কি এই বায়োমাসটা হচ্ছে কি পুনর্নবীকরণ যোগ্য। কিন্তু আমরা যদি একে শুকনো করে জ্বালিয়ে দিই তাহলে কিন্তু সেটা জ্বালানি হিসেবে নর্মাল জ্বালানির সোর্স হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সেটা হচ্ছে বায়ু দূষক পদার্থ উৎপন্ন করে। কি, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং ক্লোরোফেনল এই রকম দূষক পদার্থ উৎপন্ন করে। তাহলে বায়োমাস কাকে বলবো না, কাঠ, শুকনো পাতা, আখের ছিবড়া, তুষ, গোবর, এর মধ্যে কি থাকে, কার্বন ঘটিত যে সমস্ত রাসায়নিক শক্তি থাকে, সেই রাসায়নিক শক্তিকে যদি আমরা রাসায়নিক শক্তিকেই বলা হচ্ছে বায়োমাস শক্তি। হ্যাঁ, এবং এই বায়োমাস শক্তি যেটা, সেটাকে আমরা কি করতে পারি, পুনর্নবীকরণ যোগ্য। তার মানে একে আমরা পুনরায় ব্যবহার করতে পারি, এটাকেই আমরা বলছি বায়োমাস শক্তি। এরপরে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এখন তোমার হচ্ছে বর্তমান সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত অনুন্নত দেশগুলো আছে সেগুলো খুব বেশি পরিমাণে ব্যবহার করছে, সেটা হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাস কি না, আমরা কি জানি, জৈব পদার্থ যখন পচে যায়, যখন জলের মধ্যে পচে, তখন কি তৈরি হয়, মিথেন গ্যাস তৈরি হয়। আর আমরা কি জানি, মিথেন হচ্ছে মিথেনের তাপন মূল্য খুব বেশি। তাই মিথেন হচ্ছে, যেমন হচ্ছে সিএনজিকে বলছিলাম উত্তম হচ্ছে তোমার জ্বালানি। কারণ উত্তম জ্বালানি কেন বলছিলাম না, সিএনজির তাপন মূল্য অনেক বেশি ছিল। সিএনজির তাপন মূল্য কী ছিল, অনেক বেশি ছিল। তাহলে যখন হচ্ছে কোনো জৈব পদার্থ পচে যাচ্ছে, তার মানে হচ্ছে ধরো আমি আনাজের খোসাকে কী করলাম, একটা জায়গায় হচ্ছে অন্ধকার বা হচ্ছে বায়ু নিরুদ্ধ অবস্থায় একটা প্রকোষ্ঠের মধ্যে অনেক দিন ফেলে রাখলাম, বা শিল্পজাত যে সমস্ত আবর্জনা আসছে সেগুলোকে একটা জায়গায় কী করলাম হচ্ছে জমা করলাম, বা কৃষিজাত যে সমস্ত জৈব পদার্থ আসছে সেই জৈব আবর্জনাকে, এগুলো কিন্তু জৈব আবর্জনাই হতে হবে, অজৈব হলে কিন্তু সেখান থেকে মিথেন উৎপাদন হওয়ার সম্ভাবনা নেই। তাহলে হচ্ছে শিল্পজাত বা হচ্ছে গার্হস্থ্য বা হচ্ছে বিভিন্ন কৃষিজাত জৈব আবর্জনাকে যখন হচ্ছে একটা ডাইজেস্টারের মধ্যে বায়ুনিরোধ অবস্থায় মিথাজনিক ব্যাকটেরিয়ার সাহায্যে কি করা হবে, পচন ঘটিয়ে যে গ্যাস উৎপন্ন করা হবে তাকেই বলা হচ্ছে কি বায়োগ্যাস। তাহলে বায়োগ্যাস কাকে বলবো যদি প্রশ্ন হয়, বায়োগ্যাস কাকে বলবো না, হচ্ছে 1 নম্বর গার্হস্থ্য
আচ্ছা, কৃষিজ ও শিল্পজাত কি বর্জ্য পদার্থ বললাম? জৈব বর্জ্য পদার্থ। অজৈব বর্জ্য পদার্থ দিয়ে কিন্তু হবে না, তাহলে জৈব বর্জ্য পদার্থকে ডায়াজেস্টারের মধ্যে কি করছি না হচ্ছে বায়ু নিরুদ্ধ অবস্থায় কি করা হয়? মিথাজনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটিয়ে যে শক্তি উৎপাদন করা হয়, যে গ্যাস উৎপাদন করা হয় তাকে বলে বায়োগ্যাস। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেনও হতে পারে, লং কোশ্চেনও হতে পারে, 2 নম্বরের কোশ্চেনও হতে পারে, 1 নম্বরের কোশ্চেনও হতে পারে। 2 নম্বরের কোশ্চেন কি? বায়োগ্যাস কাকে বলা হবে? তখন সংজ্ঞাটা বলতে হবে। গার্হস্থ্য, কৃষিজ, শিল্পজাত জৈব বর্জ্য পদার্থকে ডাইজেস্টারের মধ্যে বায়ুনিরুদ্ধ অবস্থায় যখন মিথাজনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটিয়ে যে গ্যাস উৎপন্ন করা হবে তাকেই বলা হবে বায়োগ্যাস। আবার এখান থেকে 1 নম্বরের প্রশ্ন মানে এসএকিউ বা এমসিকিউ আসতে পারে যে বায়োগ্যাস উৎপাদনের জন্য কি ধরনের ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়? তাহলে কি হবে সেটা? মিথাজনিক ব্যাকটেরিয়াতে। ঠিক আছে, তাহলে এই বায়োগ্যাসের এরপরে যেটা আসছে, বায়োগ্যাসের মূল উপাদান কি? তাহলে বায়োগ্যাসের মিথাজনিক ব্যাকটেরিয়া কি উৎপাদন করবে? মিথেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। কি হয়? বায়োগ্যাসের মূল উপাদান কি হচ্ছে তাহলে? মিথেন। মিথেনের পরিমাণ কত থাকে না? মিথেন থাকে হচ্ছে 35 থেকে 45%। 35 থেকে 45% কি থাকে? মিথেন থাকে। তাহলে এছাড়া আর কি থাকে না? মিথেন 35, ভুল বললাম। মিথেন থাকে হচ্ছে 55 থেকে 65%। 55 থেকে 65%। এর সঙ্গে কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে। কার্বন ডাই অক্সাইড থাকে কত থাকে? 35 থেকে 45% থাকে হচ্ছে কি? 35 থেকে 45% কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে। এছাড়াও কি থাকে? হাইড্রোজেন গ্যাস থাকে কত? 0.5 থেকে 1% থাকে হচ্ছে কি? হাইড্রোজেন গ্যাস। এছাড়াও অন্যান্য গ্যাস সামান্য পরিমাণে থাকে। এছাড়াও হচ্ছে অন্যান্য গ্যাস কি থাকে? সামান্য পরিমাণ থাকে। অন্যান্য গ্যাস সামান্য পরিমাণ থাকে। তাহলে এর মূল উপাদান কি? তাহলে বায়োগ্যাসের কম্পোজিশন কি? এটাও প্রশ্ন হতে পারে, 2 নম্বরের প্রশ্ন হতে পারে। বায়োগ্যাসের মূল উপাদান কি? তাহলে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। এটা শর্ট কোয়েশ্চেন হতে পারে। বা বায়োগ্যাসে মিথেনের শতকরা হার কত? তাহলে কত হবে? 55% থেকে 65% পর্যন্ত। এর কাছাকাছি কোনো ভ্যালু থাকবে, হয়তো 54 বা হচ্ছে 66 এরকম থাকবে। মোটামুটি 55 থেকে 65% কি থাকবে? মিথেন থাকবে। এর সঙ্গে কি থাকবে? কার্বন ডাই অক্সাইড থাকবে 35, তোমার 45, এবং হাইড্রোজেন গ্যাস থাকবে 0.5 থেকে 1%। ঠিক আছে, এছাড়া অন্যান্য গ্যাসের মধ্যে কি কি থাকবে না? নাইট্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, অক্সিজেন থাকবে, H2S থাকবে। ঠিক আছে, এই গ্যাসগুলো থাকবে। আচ্ছা, বায়োগ্যাসের একটা হচ্ছে মানে বিশাল বড় তোমার হচ্ছে উদাহরণ হচ্ছে গোবর গ্যাস। তাহলে এইটা হচ্ছে সাধারণত গ্রামের দিকে যারা গবাদি পশু বিশেষ করে গরু পালন করে তারা কি করে না হচ্ছে এইরকম একটা হচ্ছে কি করে? চৌবাচ্চার মতো বানায়, বুঝেছো? চৌবাচ্চার এইখানে একটা হোল থাকে। সেই হোলটার সঙ্গে কি হয় না, এই মাটির নিচে কি থাকে? এইরকম একটা ডাইজেস্টার চেম্বার থাকে, এবং তার উপরে কি থাকে? এরকম একটা ডোমের মতো করা থাকে। এই ডোমের অংশটা কি থাকে? মাটির উপরে থাকে। ডোমের মতো অংশটা কি থাকে? মাটির উপরে থাকে। এরপর কি হলো? এখানে হচ্ছে গোবর সার কি করা হলো? গোবরকে জমানো হলো, 2-3 দিনের গোবর জমানো হলো, দিয়ে কি করা হলো? জল দেওয়া হলো। জল দিয়ে গুলে এখানে যে ফুটোটা
আছে সেই ফুটোটাকে কি করা হলো, খুলে দেওয়া হলো। সেই ফুটোটাকে কি করে দেওয়া হলো, খুলে দেওয়া হলো। ফুটোটাকে কি করা হলো, খুলে দেওয়া হলো। দিলে কি হবে, এই গোবর কোথায় চলে আসবে, জলযুক্ত গোবর এইখানে এসে জমা হবে, এই ডাইজেস্টারের মধ্যে জমা হবে। ডাইজেস্টারের মধ্যে এটাকে কি করা হলো, এখানটাকে বন্ধ করে দিয়ে 2-3 দিন সেটাকে ছেড়ে দেওয়া হলো। তাহলে এখানে কি হবে, বায়ুর অনুপস্থিতির এখানে পচে কি তৈরি করবে, মিথেন গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে, মিথেন গ্যাস তৈরি করবে। সেই মিথেন গ্যাসটাকে হচ্ছে কি করা হয়, শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয়। এর সাহায্যে কি করা হয় না, হচ্ছে রান্না করা হয় বা বিদ্যুতের চাহিদা, মানে হচ্ছে তোমার এই গোবর গ্যাস থেকে কি তৈরি করা হয়, যে লাইট জ্বালানো যায়। ঠিক আছে, লাইট জ্বালানো যায়। তাহলে এটা হচ্ছে গোবর গ্যাসটা হচ্ছে একটা বায়োগ্যাসের উদাহরণ। এগুলো হচ্ছে সাধারণত যে সমস্ত গরিব দেশ আছে, হ্যাঁ, অনুন্নত দেশগুলোতে আছে, সেগুলোকে শক্তি উৎপাদনের উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাছাড়াও ভারতেও হচ্ছে বিভিন্ন গ্রামে যারা পশুপালন করতে পছন্দ করে, এটাতে হচ্ছে কি বলতো, প্রচুর পরিমাণে ইউটিলিটি আছে। কি ইউটিলিটি আছে দেখো, প্রথমে যে গোবরটা হলো, সেই গোবরটাকে আমরা কি করলাম, এখানে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করলাম। তারপরে এই গোবরটা কি হবে, বাইরে বেরিয়ে চলে আসবে। এরপর যেটা বাইরে বেরিয়ে আসবে সেটা হচ্ছে মাটিতে ফেললে সেটা উত্তম সার হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে গোবর গ্যাস হচ্ছে একটা বায়োগ্যাসের উদাহরণ। আচ্ছা, এর ব্যবহার কি, তাহলে বায়োগ্যাসের ব্যবহার কি, কিভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে রান্নার, এই যে বললাম মিথেন, এর মূল উপাদান কি হচ্ছে মিথেন। আর মিথেনের হচ্ছে কি না, হচ্ছে তাপন মূল্য বেশ ভালো, কত 34 থেকে 37 হচ্ছে তোমার কিলো জুল প্রতি কেজি। তাই জন্য কি করা হয় হচ্ছে তোমার কি করা হয় না, 1 নম্বর হচ্ছে কি করা হয় এখানে, যেটা বললাম তোমার যে গোবর গ্যাস বা বায়োগ্যাস, অল্টারনেট বায়োগ্যাস, গোবর গ্যাস বা বায়োগ্যাস, এই গ্যাসটা কি করা হয় না, হচ্ছে তোমার গ্যাসের মূল উপাদান কি আছে, মিথেন আছে। মিথেনের হচ্ছে তাপন মূল্য কি, তাপন মূল্য ভালো। ঠিক আছে, তাপন মূল্য বেশি। তাই জন্য কি হয়, প্রথমে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, গ্রামের দিকে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, বিদ্যুৎ উৎপাদন করে কি করা হয়, যে গৃহস্থালির বিদ্যুতের চাহিদা মেটানো হয়। বিদ্যুতের চাহিদা কি করা হয়, মেটানো হয়। ঠিক আছে, তাহলে কি হয়, গোবর গ্যাস হচ্ছে কি হয় না, এক জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, দিয়ে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আরেকটা হতে পারে যে মিথেনের শর্ট কোয়েশ্চেন হতে পারে, কারণ এর প্রত্যেকটা লাইন ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, হচ্ছে তোমার মিথেনের তাপন মূল্য কত, মিথেনের তাপন মূল্য হচ্ছে তোমার 34 থেকে 40 কিলো জুল, 34 থেকে 40 কিলো জুল প্রতি কেজি। ঠিক আছে, তাপন মূল্য বেশি, 34 থেকে 40 কিলো জুল প্রতি কেজি। এই হলো গোবর গ্যাস। আচ্ছা, গোবর গ্যাসের ব্যবহার হলো, গোবর গ্যাস ব্যবহারের সুবিধে কি না, এটা হচ্ছে ব্যবহার করার জন্য অল্প জায়গা লাগে এবং কম খরচে উৎপাদন করা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে কি সুবিধা কি না, অল্প জায়গায় এবং কম খরচেই কি করা হয়, এটা তৈরি করা যায়। তাই জন্য কি হচ্ছে, আমি যেটা বারবার বলছি, যেগুলো অনুন্নত এবং গরিব দেশ, তারা কিন্তু এই গোবর গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করার উপর ভীষণভাবে জোর দিচ্ছে। এরপরে আসছি জৈব জ্বালানি। জৈব জ্বালানি। জৈব জ্বালানি কি না, হচ্ছে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় জৈব জ্বালানি তৈরি হয়, তাকেই বলা হচ্ছে কি বায়োফুয়েল বা জৈব জ্বালানি। তাহলে কি বললাম, উদ্ভিদ বা
প্রাণীর মধ্যে, উদ্ভিদ বা প্রাণী বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন পরমাণুকে হচ্ছে কি কোনো ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায়, কোনো ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জ্বালানি তৈরি করার পদ্ধতিকেই তৈরি জ্বালানিকে বলা হয় জৈব জ্বালানি। ঠিক আছে, তাহলে উদ্ভিদ বা প্রাণী বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় আত্তীকরণ হওয়া কার্বন পরমাণুকে কোনো ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি জ্বালানিকেই বলা হচ্ছে কি জৈব জ্বালানি বা বায়োফুয়েল। ঠিক আছে, জৈব জ্বালানি বা বায়োফুয়েল। তাহলে প্রশ্ন হতে পারে বায়োফুয়েল কাকে বলে? বায়োফুয়েল। ঠিক আছে, আচ্ছা, তাহলে বায়োফুয়েলের উদাহরণ কি হবে বায়োফুয়েলের? এক হচ্ছে বায়োডিজেল, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে বায়ো ইথানল। 3 নম্বর হচ্ছে গ্রিন ডিজেল। 4 নম্বর হচ্ছে কি বায়ো ইথার। এর মধ্যে এগুলো হচ্ছে সমস্ত তোমার বায়োফুয়েল। তাহলে জৈব জ্বালানি বা বায়োফুয়েলের যদি উদাহরণ দিতে বলে তাহলে কি হবে? বায়োডিজেল, বায়ো ইথানল, গ্রিন ইথানল বা বায়ো ইথার, এই 4টা। এর মধ্যে আমরা পড়ব হচ্ছে বায়োডিজেল এবং বায়ো ইথানল। কি পড়ব? বায়োডিজেল এবং বায়ো ইথানল। প্রথম আসছি বায়ো ইথানল। বায়ো ইথানল। আচ্ছা, এই বায়ো ইথানলকে কিভাবে তৈরি করা হয়? এর উৎস কি? বায়ো ইথানলের উৎস হচ্ছে বিভিন্ন শর্করা জাতীয় কি হয় বা স্টার্চ সমৃদ্ধ আখের রস থেকে প্রাপ্ত। তাহলে শর্করা জাতীয় স্টার্চ সমৃদ্ধ আখের রস হচ্ছে থেকে প্রাপ্ত চিনি, ঝোলা গুড় ইত্যাদির গেজে যাওয়া যেটাকে বলি, তাহলে ওটাকে কি বলবো? গেজে যাওয়াটাকে কি বলবো? সন্ধান প্রক্রিয়া। তাহলে ইত্যাদির সন্ধান প্রক্রিয়ায় গেজে যাওয়া মানে পচিয়ে দেওয়া আর কি, যাকে সন্ধান প্রক্রিয়ায় বায়ো ইথানল তৈরি হয়। তাহলে কি বললাম? শর্করা জাতীয় বা স্টার্চ সমৃদ্ধ যে আখের রস, যেখান থেকে আমরা কি পাই? চিনি পাই, ঝোলা গুড় পাই। এগুলোকে কি করব? আমরা সন্ধান প্রক্রিয়াতে কি করব? তাকে হচ্ছে তোমার
পচিয়ে দেবো, দিলে কি তৈরি হবে, ওখান থেকে অ্যালকোহল তৈরি হবে, যেটাকে আমরা বলছি বায়ো ইথানল। এরপর কি করা হবে, এই বায়ো ইথানলটাকে ব্যবহার করা হবে কিভাবে না, আমরা এখন আমাদের ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণে চলছে, ইউএসএ এবং আফ্রিকা এটাকে অনেক দিন আগের থেকে, যেখানে হচ্ছে আখের উৎপাদন প্রচুর বেশি পরিমাণে হয় বা চিনির উৎপাদন খুব বেশি পরিমাণে হয়, ভুট্টা চিনি এই সমস্ত পরিমাণ উৎপাদন যেখানে বেশি হয়, সেইখানে কি করা হয় না হচ্ছে সেই চিনি থেকে কি হয়, ইথানল উৎপাদনটা বেশি হয়। তাহলে এই বায়ো ইথানলের 20%, বায়ো ইথানলের কত পার্সেন্ট, 20 থেকে 25% কার সঙ্গে মেশাবে, পেট্রোলের সঙ্গে মেশাবে। পেট্রোল তাহলে কত পার্সেন্ট থাকবে, 75 থেকে 80%, কত থাকবে, 75 থেকে 80% পেট্রোলের সঙ্গে এই যে বায়ো ইথানল মিশিয়ে কি তৈরি করা হবে, পাওয়ার অ্যালকোহল পাওয়ার অ্যালকোহল উৎপন্ন হবে। এই পাওয়ার অ্যালকোহলকে কি হচ্ছে এখন জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে কি বলতো, 1 লিটার যখন আমি পেট্রোল ব্যবহার করছি, 1 লিটার পেট্রোলের আমি কি করছি 750 ml কি করছি আমি পেট্রোল ব্যবহার করছি, আর বাকিটা হচ্ছে এই যে আমার প্রকৃতির থেকে প্রাপ্ত কি হচ্ছে তোমার অ্যালকোহল যোগ করছি। কি করা হচ্ছে, অ্যালকোহলের সঙ্গে, তাহলে আমার 25% কি হচ্ছে, পেট্রোলের কনজাম্পশন কমে যাচ্ছে। আমি যদি 75% পেট্রোল নিই আর 25% যদি অ্যালকোহল মিশিয়ে দিই, তাহলে 25% পেট্রোল আমার ভবিষ্যতের জন্য কি হচ্ছে, সঞ্চয় হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা এমনভাবে হচ্ছে জ্বালানি ব্যবহার করব, আমরা নিজেরা তো ব্যবহার করবই, পরন্তু কি করব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেইটাকে তুলে রাখবো। তাহলে আমি কি করছি, এই 25 মায়ের এক মুঠো চাল তুলে রাখার মতো কি করে রাখছি, 25% আমি পেট্রোলকে বাঁচিয়ে রাখছি। তাহলে এই অ্যালকোহলটাকে বলা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। এখান থেকে প্রশ্ন হয়, পাওয়ার অ্যালকোহল কাকে বলে, ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে একবার পাবে, আরেকবার জৈব যৌগে যখন আমরা হচ্ছে ইথানল পড়বো, ইথানল পড়বো, সেখান থেকে আরেকবার পাবো। তাহলে পাওয়ার অ্যালকোহল কাকে বলে না হচ্ছে বায়ো ইথানল বা 25% ইথানলের সঙ্গে 75% পেট্রোল বা 20 থেকে 25% বায়ো ইথানলের সঙ্গে হচ্ছে তোমার 75 থেকে 80% পেট্রোলের মিশ্রণকে বলা হবে হচ্ছে তোমার পাওয়ার অ্যালকোহল। এটা কি হিসেবে ব্যবহার করা হয়, গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে গাড়িতে কি ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, এটা ইউএসএ এবং হচ্ছে তোমার আফ্রিকাতে এটা অনেক আগের থেকেই ব্যবহার করা শুরু হয়েছে। ঠিক আছে, ইউএসএ প্লাস আফ্রিকাতে, এখন কিন্তু সদ্য আমাদের ইন্ডিয়াতেও এটা ভীষণ পরিমাণে চালু হয়েছে পাওয়ার অ্যালকোহল ব্যবহার করা। ঠিক আছে, কারণ এখানে প্রচুর পরিমাণে ভুট্টা এবং সোয়াবিনের উৎপাদন হচ্ছে এবং সেখান থেকেই কি হচ্ছে না হচ্ছে অ্যালকোহল তৈরি করে সেই অ্যালকোহলটাকে পেট্রোলের সঙ্গে মেশানো হচ্ছে। যাদের তোমাদের গাড়ি সম্পর্কে ইন্টারেস্ট আছে তারা নিশ্চয়ই জানবে, এটা পড়ে থাকবে খবরটা। তাহলে এটা হচ্ছে বায়ো ইথানল। এরপরে আসছি বায়ো ডিজেল। এরপরে কি আসছি, বায়ো ডিজেল। এরপরে আসছি কি বায়ো ডিজেল। বায়ো ডিজেলটা কি, না বায়ো ডিজেলটা হচ্ছে উদ্ভিজ তেল অথবা প্রাণীর চর্বি থেকে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় বায়োডিজেল তৈরি করা হয়। ঠিক আছে, আমাদের এখানে কি করতে হয়, তাহলে কি বললাম, উদ্ভিদ ও প্রাণীর, কি বললাম, উদ্ভিদ এবং প্রাণীর উদ্ভিজ তেল বা প্রাণীর চর্বি, উদ্ভিজ এখানটা হচ্ছে কিন্তু পুরোটাই তেল, উদ্ভিজ তেল ও প্রাণীর চর্বির থেকে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় এটা তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে তোমার বায়োডিজেলের মূল উৎস কি, উদ্ভিজ তেল বা প্রাণীর চর্বি। ঠিক আছে, উদ্ভিজ তেল কিংবা প্রাণীর চর্বি থেকে রাসায়নিক প্রক্রিয়াতে কি হয়, বায়োডিজেল তৈরি করা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, আমাদের হচ্ছে ইন্ডিয়াতে সাধারণত কি হয়, জ্যাট্রোফা কার্কাস, কি এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, জ্যাট্রোফা
জ্যাট্রোফা কার্কাস, জ্যাট্রোফা কার্কাস নামে হচ্ছে তোমার এক ধরনের যে তোমার বীজ থেকে, এক ধরনের গাছের বীজ থেকে নামে, এক ধরনের গাছের বীজ থেকে কি হয় না, বীজ থেকে এই হচ্ছে তোমার বায়োডিজেল তৈরি হয়, বায়োডিজেল তৈরি হয়, বায়োডিজেল তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও হচ্ছে কিন্তু শ্যাওলা বা বিভিন্ন অণুজীব থেকেও এটা তৈরি করা সম্ভব, কিন্তু আমরা এখানে দুটোই মেন পড়বো, সেটা হচ্ছে উদ্ভিজ তেল, প্রাণীর চর্বি, আর একটা হচ্ছে জ্যাট্রোফা কার্কাস নামে যে হচ্ছে গাছের বীজ আছে, সেই বীজটা থেকে আমরা বায়োডিজেল তৈরি করব। এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, যে সমস্ত উদ্ভিদ থেকে আমরা বায়োডিজেল পাবো, কি হলো তাহলে, যে সমস্ত উদ্ভিদ থেকে আমরা বায়োডিজেল পাবো, উদ্ভিদ থেকে হচ্ছে তোমরা বায়োডিজেল পাবো, উদ্ভিজ উৎস থেকে যখন আমরা বায়োডিজেল পাবো, তখন সেই যে গাছগুলোকে বলা হচ্ছে কি পেট্রোকর্প। কি বলা হবে? পেট্রোকর্প। তাহলে এখান থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন হতে পারে যে একটা পেট্রোকর্পের নাম বলো, একটা পেট্রোকর্পের নাম বলো, কি হবে? জ্যাট্রোফা কার্কাস। আমাদের ইন্ডিয়াতে এটাই বেশি ব্যবহার করা হয়, জ্যাট্রোফা কার্কাস। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও হচ্ছে তোমার আরও আছে, তোমরা মেনলি এটাই পড়বে, জ্যাট্রোফা কার্কাস। এটাকে বলা হচ্ছে কি পেট্রোকর্প। তাহলে যদি প্রশ্ন হয় পেট্রোকর্প কাকে বলা হয়, না বায়োডিজেল, যখন যে উদ্ভিজ উৎস থেকে বায়োডিজেল তৈরি করা হয়, সেই উদ্ভিজ উৎসগুলোকে আমরা কি বলি হচ্ছে তোমার পেট্রোকর্প। মনে থাকবে পেট্রোকর্প, ভীষণ ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, এখনও অবধি প্রিভিয়াস ইয়ারে পড়েনি, কিন্তু পড়তেই পারে, নর্মাল এমনি স্কুলের প্রশ্নে পড়ে এটা। পেট্রোকর্প কাকে বলা হবে? তাহলে বায়োডিজেল যে উদ্ভিজ উৎস থেকে তৈরি হবে তাকেই আমরা বলবো পেট্রোকর্প। পেট্রোকর্পের উদাহরণ, প্রশ্ন এরকমও হতে পারে, একটি পেট্রোকর্পের উদাহরণ দাও। ঠিক আছে, পেট্রোকর্পের উদাহরণ কি হবে? জ্যাট্রোফা কার্কাস। ঠিক আছে, জ্যাট্রোফা কার্কাস। আচ্ছা, এরপরে আচ্ছা, যে প্ল্যান্ট থেকে মানে হচ্ছে যে সমস্ত তরল হাইড্রোকার্বন বা হচ্ছে তোমার যেসব উদ্ভিদের দেহ রস থেকে প্রাপ্ত তরল হাইড্রোকার্বনকে পেট্রোলিয়াম জাত জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, তাকে পেট্রোপ্ল্যান্ট বলা হয়। ঠিক আছে, তাকে পেট্রোপ্ল্যান্ট বলা হয়। এটা এতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা পেট্রোকর্পটা কাকে বলে সেটা জেনে রাখবে। তাহলে এর ব্যবহার কি করা হয়? বায়োডিজেলকে সাধারণত, যেমন পাওয়ার অ্যালকোহল তৈরি হচ্ছিল, পাওয়ার অ্যালকোহলে কি হচ্ছিল না, হচ্ছে পেট্রোলের সঙ্গে অ্যালকোহল মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করছিল, ঠিক একই রকমভাবে বায়োডিজেলকে ডিজেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়। তাহলে বায়োডিজেলকে কীভাবে ব্যবহার করা হবে? ডিজেলের সঙ্গে মিশিয়ে বায়োডিজেল ব্যবহার করা হয়, আর ডিজেল জেনারেটর চালাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে ডিজেলের বিকল্প হিসেবে বা ডিজেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করার জন্য বায়োডিজেল ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা পড়লাম অচিরাচরিত শক্তি কাকে বলে এবং অচিরাচরিত শক্তির বিভিন্ন উৎস এবং সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস পড়লাম। ঠিক আছে, এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো এখনও সেই অর্থে তো আমরা বিকল্প জ্বালানির ব্যবহার বা ঠিকঠাকভাবে এর পরিষেবা দিতে পারিনি বা সম্ভব হয়নি। কারণ হচ্ছে দেখো, এই যে বলছি আমরা সৌরকোষ, এই সৌরকোষটার দাম এত বেশি যে সাধারণ মানুষের, মানে এই আমাদের ইন্ডিয়ার মতো দেশে সাধারণ মানুষের পক্ষে কিন্তু অ্যাফোর্ড করা খুব মানে হচ্ছে ব্যয়সাধ্য হয়ে যায়। তাহলে এইটা অতটা পরিমাণে কি হয়নি এখনও, এগুলো হচ্ছে সমস্ত কি আছে বলো তো, সমস্ত হচ্ছে গবেষণার যে লেভেল সেই লেভেলে আছে। তবে আমাদেরকে শীঘ্রই এটাকে কি করে নিতে হবে? অ্যাডপ্ট করে নিতে হবে। কারণ আমাদের যদি সমাজকে বাঁচাতে হয় তাহলে আমাদেরকে কিন্তু এই পদ্ধতির উপরে, মানে বিকল্প জ্বালানির উপরে প্রচুর পরিমাণে নির্ভর করতে হবে এবং বিভিন্ন গভর্নমেন্ট সেটার উপরে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করছে এবং তার মানে দুর্দান্ত লেভেলের রিসার্চও হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সবসময় এগুলোকে পাই না। তাই আমাদেরকে এই বিকল্প জ্বালানির উৎস হিসেবে কিন্তু আরও কিছু কিছু উৎসকে আমাদের ব্যবহার করতে হবে। যেমন রিসেন্টলি যেটা সন্ধান পাওয়া গেছে যে কয়লা খনির মিথেন গ্যাস, যেটাকে কোল্ড বেড মিথেন বলি, বা হচ্ছে তোমার বরফ ড্রাই আইস, এই তোমার হচ্ছে কি বলে যেন ওটাকে, তোমার
মিথেন হাইড্রেট, ঠিক আছে, মিথেন হাইড্রেট, সেই মিথেন হাইড্রেট কিন্তু হচ্ছে এই জ্বালানির বিকল্প হিসেবে কিন্তু ব্যবহার করা শুরু হয়েছে। তাহলে এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। সঙ্গে আমরা দেখব যে মাধ্যমিকের মোটামুটি 5-6 সালে কি কি প্রশ্ন পড়েছে এই চ্যাপ্টার থেকে, হ্যাঁ, কত নাম্বার কীরকমভাবে পড়েছে সেটা আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।